ওয়েলকাম টু অমর্স মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে ক্লাস 9 এর থার্ড সামেটিভ এক্সাম রায়মাটির প্রশ্নবিত্রের 7 নম্বর স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের গ্রুপ সি এবং ডি আপলোড করব। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে 1 থেকে 16 নম্বর স্কুল পর্যন্ত গ্রুপ এ এবং গ্রুপ বি উত্তর করে দেওয়া আছে। তাহলে শুরু করছি। গ্রুপ সি, দেখো প্রথম কোশ্চেন 3-এর 1, মাত্রিয় সংকেত লেখো। ভরবেগ, চাপ, শক্তি, কোণ। মাত্রিয় সংকেত লিখতে হবে। দেখে নাও, ভিডিওটি লেন্দি হবে, যেন করে রেখেছি, দেখে নাও কীভাবে করবে। ভরবেগের মাত্রিয় সংকেত, তাহলে ভরবেগের মাত্রিয় সংকেত হচ্ছে ভর ইন্টু বেগ। ভরের মাত্রিয় সংকেত হচ্ছে এম, বেগ হচ্ছে এল ইন্টু টি টু দি পাওয়ার -1। তাহলে গুণ করে পেলাম এম এল টি টু দি পাওয়ার -1। প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা চাপের মাত্রিয় সংকেত, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রিয় সংকেত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার। তাহলে এল স্কয়ার উপরে উঠলে কি হবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, কিছু না মানে 1 আছে, এইটা উপরে উঠলে -2 হবে, তাহলে ওভারঅল -1 হবে। তাহলে চাপের মাত্রিয় সংকেত হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবার দেখো শক্তির মাত্রিয় সংকেত। শক্তি সমান বল ইন্টু সরণ। বলের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। শক্তির মাত্রিয় সংকেত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিন্তু কোণ, এটা কাটাকাটি হয়েছে। দেখো কোণ হচ্ছে মাত্রাহীন, যেহেতু দুটো দৈর্ঘ্যের অনুপাত, এই জন্য এটির কোনো মাত্রা নেই। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। অথবাটা, একটি কল থেকে সমহারে জল পড়বে। মাপনের সঙ্গে জল ধরে দেখা গেল 20 সেকেন্ডে 100 ml জল জমা হয়েছে। তাহলে কল থেকে জল পড়ার হার কত? কল থেকে জল পড়ার হার কত দেখে নাও। তাহলে 20 সেকেন্ডে জল জমা হয়েছে কত? 100 ml, ml মানে মিলিলিটার। তাহলে 1 সেকেন্ডে জল জমা হয়েছে 100/20। তাহলে কাটাকাটি করলে 0 কেটে গেল, এটা কাটলাম 2, 5, 5 ml। অতএব কল থেকে জল পড়ার হার হচ্ছে 5 মিলিলিটার পার সেকেন্ড। প্রথমে ওই নিয়ম করবে, 20 সেকেন্ডে জল জমা হয়েছে কতটুকু, একে কত, তাহলে কল থেকে জল পড়ার হার হচ্ছে 5 মিলিলিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন 2-এরটা। 50 কেজি ভরের একটি বল 10 সেকেন্ড সময় ব্যাপী 25 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটির বেগ কত হবে? অন্তিম বেগ কত হবে বের করতে হবে। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে দেখো প্রাথমিক বেগ সেটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ বস্তুটি স্থির অবস্থা থেকে শুরু হচ্ছে। তাহলে প্রাথমিক বেগ কি হবে দেখে নাও। বস্তুটির প্রাথমিক বেগ ইউ সমান 0। তাহলে ত্বরণ এ সমান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় 10 সেকেন্ড। তাহলে আমরা জানি অন্তিম বেগ ভি সমান প্রাথমিক বেগ, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। ইউ যেখানে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টিটা হচ্ছে সময়। তাহলে প্রাথমিক বেগ 0 আর এর মানটা দিয়ে দিয়েছে 9.8, সময় হচ্ছে 10। তাহলে 10 দিয়ে গুণ করলাম 98। একক কিসে আসবে? যেহেতু ত্বরণ আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 98 মিটার পার সেকেন্ড। বস্তুটির বেগ হবে 98 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, বেগ সময় লেখচিত্র ব্যবহার করে প্রদত্ত গতি সমীকরণটি প্রমাণ করো। ভি সমান ইউ প্লাস এটি, দেখে নাও। দেখো বেগ সময় লেখচিত্র থেকে ভি সমান ইউ প্লাস এটি সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এখান থেকে লিখবে, মনে করি কোনো বস্তু প্রাথমিক বেগ ইউ, এখান থেকে টোটাল এই পর্যন্ত লিখবে, স্ক্রিনশট নেবে। এটা এখান থেকে ছবিটা আঁকবে। লেখচিত্র হচ্ছে কত কথায় আছে? 27 কথায়। ও
অভিনব 27 কথায় উত্তরটা পেয়ে যাবে। বেগ সময় লেগেছে এখান থেকে এইভাবে। দেখো পরের কোশ্চেন 3 নম্বর, শর্ত সহ ক্যালোরি বৃদ্ধির মূল নীতিটি লেখো। খুবই ইম্পর্টেন্ট, এটা 7টার বইয়ে অভিনব 144 পাতায় আছে, এখান থেকে এত করে লিখবে। আর যারা একটু পিছিয়ে পড়ার হয়তো এত লিখতে পারবে না, তারা এইটুকু লিখবে। দুটি বস্তু ও পারিপার্শ্বিকের মধ্যে কোনো তাপ বিনিময় না হয় বা বস্তুটির মধ্যে কোনো রাশির বিক্রিয়া না হয়, তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। এটাই ক্যালোরিতে কমবে। পরের কোশ্চেন দেখো, তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝায়? এটা রায় মার্টিন সহায়িকায় পাবে। তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝায়? 379 পাতায় এই তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে বোঝায় 1 গ্রাম ভরের বিশুদ্ধ তামার তাপমাত্রা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখান থেকে এটুকু লিখে দেবে। পরের কোশ্চেন, একটি সৌরশলাকার কম্পাঙ্ক বের করতে হবে। দেওয়া আছে সৌরশলাকার পর্যায়কাল 1/512 সেকেন্ড। তো দেখে নাও, যেটা দেওয়া থাকবে ইংরেজিতে বলে গিভেন, বাংলায় প্রদত্ত। সৌরশলাকার পর্যায়কাল দেওয়া আছে 1/512 সেকেন্ড। তাহলে আমরা জানি কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল, তাহলে মান বসিয়ে দিলাম। পর্যায়কাল হচ্ছে 1/512, তাহলে 512 উপরে যাবে 512 হার্টজ। অতএব সৌরশলাকার কম্পাঙ্ক 512 হার্টজ। প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবে, তারপরে সূত্রটা লিখবে, কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। এই মানটা বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবে। পরের কোশ্চেন বলেছে কার্যহীন বল কি, উদাহরণ দাও। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন আসতে পারে, দেখে নাও। এটা লিখে দেবে, বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তুর স্বর্ণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয়, তখন ওই বল কোনো কার্য করে না। ওই বলকে তখন কার্যহীন বল বলে। এই উদাহরণটা দিয়ে দেবে, হাতে শোকেস ঝুলিয়ে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায়, তবে এক্ষেত্রে অভিকর্ষ বলের অভিমুখ আর শোকেসের স্বর্ণের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে। এই অভিকর্ষ বল দ্বারা শোকেসের প্রকৃত কার্য শূন্য, অর্থাৎ এক্ষেত্রে অভিকর্ষ বল কার্যের বল। পরের কোশ্চেন দেখো, m এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত? ভর দিয়েছে একটা m, একটা হচ্ছে 4m, এবং তাদের গতিশক্তির অনুপাত 2:1। তাহলে প্রদত্ত প্রথম বস্তুর ভর ধরার দরকার নেই, প্রথম বস্তুর ভর এটা দেওয়া আছে m, এইখানে লিখবো ধরি প্রথম বস্তুর বেগ হচ্ছে v1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 4m, ধরে নিতে হবে দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে v2। এবার প্রথম বস্তুর গতিশক্তি সূত্র কি? হাফ m v1 স্কয়ার, গতিশক্তি হচ্ছে হাফ m v স্কয়ার, এখানে বেগ v1। দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ m v স্কয়ার, একই রকম m এর জায়গায় 4m বসাবো, আর বেগ ধরেছি v2, তাহলে v2 স্কয়ার। শর্তানুসারে দুটোর গতিশক্তির অনুপাত হচ্ছে 2/1, মানে 2:1, মানে 2/1 লেখা যায়। তাহলে যে হাফ m v1 স্কয়ার হাফ ইন্টু 4m v2 স্কয়ার, তাহলে হাফ হাফ কেটে গেল, mm কেটে গেল। তাহলে দেখো v1 স্কয়ার সমান, এই যে 4 আছে 4, তাহলে 4 গুণ 2 কত হয়ে যাচ্ছে 8। তাহলে v1/v2 সমান কি হবে, রুট ওভার, এটা বর্গমূল হয়ে যাচ্ছে 8 এর বর্গমূল। 8 কত করলে 2 2 2, 3টে 2 পাই, সেখান থেকে বের হলো 2√2। তাহলে ভরবেগের অনুপাত m v1 আর দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 4m, তাহলে mm কেটে গেল। এই যে দেখো v1/v2 সমান √2, তাহলে 1/4 ইন্টু 2√2, 2 দিয়ে আবার এটা কেটে গেল,
তাহলে √2 আর 2, তাহলে পেয়ে গেলাম √2 আর 2 কে লেখা যায় √2 × √2, এটাও একটা কেটে গেল, এক করে থাকলো, তাহলে 1:√2 ভরবেগের অনুপাত পেয়ে গেলাম 1:√2। পরের প্রশ্ন দেখো, হুকের সূত্রটি ব্যাখ্যা করো। হুকের সূত্র ব্যাখ্যা দেখে নাও। হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি বা পীড়ন বা বিকৃতি সমান ধ্রুবক, এই ধ্রুবককে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ঠিক আছে, এই মতো লিখে দেবে। পরের কোশ্চেন দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন রাশির এককের সঙ্গে অভিন্ন এবং এদের এসে একক কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন রাশির এককের সঙ্গে অভিন্ন? তো দেখো, এই যে দেখতে পাচ্ছ পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক, এটা নয়, এই যে নিচে পীড়নের একক, চাপের একক, মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্ক একক মাত্রা অভিন্ন। তাহলে এখানে বলে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে কোন রাশি, তাহলে উত্তর তুমি চাপ লিখতে পারো বা পীড়ন লিখতে পারো। আর চাপের একক জানে পাস্কাল, তাহলে যে অ্যান্সারটা হবে এসআই একক কি? উত্তর হবে পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। আর এটা লিখে দেবে চাপ। পরীক্ষায় কোনো চাপ নেই, তুমি যদি মোটামুটি 16টা স্কুল আছে সবগুলো উত্তর করো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত নিখুঁতভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে। দেখো x 90 235 পরমাণুতে একটি প্রোটন যোগ করলে অন্য পরমাণু y গঠন করবে। y পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এটা করে দেখাই তাহলে কি হবে? তাহলে বলেছে x পরমাণুতে একটা প্রোটন যোগ করলে y গঠন হয়। ধরো x 90 235, এবার একটা প্রোটন যোগ হচ্ছে, তাহলে পারমাণবিক সংখ্যা 90, একটা প্রোটন যোগ হচ্ছে, তাহলে নতুন পরমাণু y, পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। প্রোটন পারমাণবিক সংখ্যাকে বলে কোনো মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন সংখ্যা উপস্থিত থাকে তাকে বলে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা কি বৃদ্ধি পাবে? অফকোর্স, কারণ ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন, তাহলে এটা হয়ে যাবে 236। এবার বলেছি যে y পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কত? তাহলে অ্যান্সার হবে y পরমাণুর পারমাণবিক সংখ্যা 91, y পরমাণুর ভর সংখ্যা 236। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 3.011 × 1022 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করো, যেখানে অক্সিজেনের হচ্ছে 16U মানে পারমাণবিক ভর। তাহলে কিভাবে করবে? এটা করে রেখেছি, দেখে নাও। তাহলে আমরা জানি একটা অক্সিজেন পরমাণুর ভর দিয়ে দিয়েছি 16U, তার মধ্যে কত সংখ্যক পরমাণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 1023। তাহলে এত সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16U। তাহলে এক সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর 16U, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 3.011 × 1022, ভালো করে দেখো, 1022। তাহলে এখানে যেমন মান বসালাম, এখানে দেখো 3.01 6.0 কাটলে 2, এই 2 দিয়ে কেটেছি 16U, তাহলে 8U। 1022 1023, এটা কাটলে কত হবে? 10, তাহলে 8U, নিচে আছে 10, তাহলে ভাগ করলে পাবো 0.8U। অ্যান্সার বেরিয়ে আসলো। এটা স্ক্রিনশট নেবে। ঠিক আছে, পরের কোশ্চেন, 3 গ্রাম 9 গ্রাম জলে অণুর সংখ্যা n, তাহলে 44 গ্রাম CO2, 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত? দেখো এটা বোঝানো আছে
দেখাচ্ছি 9 গ্রাম জলে, তাহলে জলের সংকেত কি H2O, এর গ্রাম আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর হচ্ছে এক একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে দুটো আছে সমান সমান 2 গুণ 1 প্লাস 16 সমান সমান 18 গ্রাম। তাহলে 18 বলেছে 9 গ্রাম জলে, দেখো 9 গ্রাম জলে অণুর সংখ্যা n, তাহলে 9 গ্রাম জলে অণুর সংখ্যা n, তাহলে এক জলে অণুর সংখ্যা কত হবে? তোমরা ইজিলি করতে পারো n/9। 18 গ্রাম জলে অণুর সংখ্যা হবে n/9 × 18, তাহলে কাটাকাটি করলে 2 সমান 2n, এটা পেয়ে গেলাম 2n। এবার বলেছে 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা। মনে রাখবে যেটা জলের আণবিক ভর 18 গ্রাম, 18 গ্রাম, তাহলে 18 গ্রাম অণুর সংখ্যা কত বেরোলো? 2n। আবার CO2 আণবিক ভর কত? 44 গ্রাম। CO2 এর গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর হচ্ছে কার্বনের কত? এক একটা কার্বন হচ্ছে 12, অক্সিজেনের 16, তাহলে 2 গুণ 16 প্লাস 12 44 গ্রাম। যেটা আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যাও যা হবে 18 গ্রাম জলে অণুর সংখ্যাও তাই হবে। কারণ আণবিক ভর যে কোনো পদার্থের যেটা আণবিক ভর তার মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এর যদি 18 গ্রামের 2n থাকে তাহলে কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম, উত্তর হবে 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা বা মলিকুল অণুর সংখ্যা হচ্ছে 2n। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেলাম 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা হচ্ছে 2n। পরের কোশ্চেন, 20 ডিগ্রি সি উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35 কথাটির অর্থ। এটা তোমরা দেখবে দ্রবণ চ্যাপ্টারে আছে কিন্তু বইয়ে দেওয়া নেই, এটা সহায়িকা থেকে আছে, একটু লিখে দেখাচ্ছে। 20 ডিগ্রি সি উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35 এর অর্থ 20 ডিগ্রি সি তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এখানে যদি 35 জায়গায় 40 হতো, শুধুমাত্র পাল্টাত 100 গ্রাম জলে সর্বোচ্চ 40 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। স্ক্রিনশট নেবে। পরের কোশ্চেন, কি কি উপায়ে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়? এটি দেখে নাও। এটা তোমার রায়ের মার্টিন 248 পাতার। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায়, 1 নম্বর মনে রাখবে, স্থির উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলে দ্রবণটি সম্পৃক্ততে পরিণত হয়। নাম্বার 2, দ্রবণটি উত্তপ্ত করলে কিছু পরিমাণ দ্রাবক বাষ্পীভূত হয়ে যায়, দ্রাবকের পরিমাণ কমে যায় কিন্তু দ্রাবের পরিমাণ একই থাকে, ফলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। বলেছি দুটো পয়েন্ট, কিন্তু তোমরা তিনটে লিখবে, সবসময় একটা এক্সট্রা লিখবে, কারণ কিছু টিচার বা ম্যাম তারা দেখা যাচ্ছে তোমারটা পছন্দ করলো না, ভুল লিখলে, তাহলে দুটো পয়েন্ট লিখলে 1 পাবে, কিন্তু তিনটে লিখলে একটা ভুল হলেও 2 পাবে। কপার ধাতুর সাথে ঘন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। কপার ধাতু সি প্লাস নাইট্রিক অ্যাসিড, ঘন নাইট্রিক অ্যাসিড তৈরি হবে কিপ্রিক নাইট্রেট, বর্ণহীন নাইট্রিক অক্সাইড এবং জল। এখানে তুমি দেখবে 2, 4, 6, 8 দিলে মিলবে, এটা 8, তাহলে এটা 4 হবে, এটা 3 দিয়ে গুণ করতে হবে, এটা 3 দিয়ে গুণ করতে হবে। 3Cu + 8H3 নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, আমার একটা কোশ্চেন থাকলো, হোমওয়ার্ক পারলে লিখবে, লাফিং গ্যাসের সংকেত কি? LAUGHING, লাফিং গ্যাস এর সংকেত কি? যদি ভিডিওটি তোমরা দেখো তাহলে এটা কোশ্চেন, হোমওয়ার্ক
ভিডিওতে কমেন্টস করবে যে স্যার লাফিং গ্যাসের সঙ্গে নেই, কোথা থেকে ভিডিও দেখছো, কোন জেলা থেকে, একটু কমেন্টসে জানাবে। এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের অনেক শেয়ার করবে, এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে ভিডিও মানে চ্যানেলটি, এবং প্লে লিস্টে দেখবে 1 থেকে 5 নম্বর স্কুলের উত্তর করে দেওয়া আছে, এবং 1 থেকে 16টা স্কুলের উত্তর করে দেওয়া আছে অবজেক্টিভ। পরের কোশ্চেন দেখো, সাধারণ পতন পদ্ধতিতে আংশিক পতন পদ্ধতি কখন ব্যবহার করা হয়? দেখে নাও। এই যে কোশ্চেন, সাধারণ পতন প্রক্রিয়ায় পরিবর্তে আংশিক পতন কেন ব্যবহার করে, কখন? তাহলে এখান থেকে উত্তর পেয়ে যাচ্ছ। এটি রায় মার্টিন প্রশ্নবিদটা 314 পাতায় আছে, 314। যাদের বই নেই তারা এটা স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে একটু পড়ে নেবে, ঠিক আছে? দেখো পরের কোশ্চেন, খরজল একটি নমুনায় ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন আছে, এই জল থেকে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন কিভাবে মুক্ত করা হয় সমীকরণ সরল। এটা সহায়িকা 343 পাতায় আছে। এটা লিখবে যে দেখো এখানে এইটা হবে যে ম্যাগনেসিয়াম, খরজল একটি নমুনায় ম্যাগনেসিয়াম 2+ আছে, কিভাবে আয়ন মুক্ত জলে পরিণত করবে। এটা 2011 সালে এসেছিল। বলছে একটি পাত্রে ক্যাটায়ন বিনিময়কের রেজিন রেখে তার মধ্যে দিয়ে খরজল চালনা করলে খরজলের মধ্যস্থ ম্যাগনেসিয়াম 2+ আয়ন ক্যাটায়ন বিনিময়কের রেজিনের H+ আয়নের সঙ্গে স্থান বিনিময় করে অদ্রাব্য পদার্থ রূপে জল থেকে পৃথক হয়। বিক্রিয়াটা দিয়ে দেবে, ঠিক আছে? এরপর খরজলের নমুনাটা অপর একটি পাত্রে রাখা অ্যানায়নিক রেজিনের মধ্যে চালনা করলে এই পর্যন্ত লিখলে হবে। 343 পাতায়। পরের কোশ্চেন, ইউট্রোফিকেশন বলতে কি বোঝায়? দেখে নাও। এই যে হ্রদ বা অন্য কোনো আবদ্ধ জলাশয়ে সার, কীটনাশক বা ডিটারজেন্টের বজ্র অংশ মিলে গেলে জলজ উদ্ভিদের পুষ্টিকর খাদ্য পরিমাণ বৃদ্ধি পায়, ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি এবং বংশবিস্তার ত্বরান্বিত হয়। এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে। এটি 337 পাতায়, সহায়িকা রায়ান মার্টিন, তোমরা পেয়ে যাচ্ছ। আর যাতে বই নেই স্ক্রিনশট নেবে। এই যে দেখো তরলের মধ্যে গ্রুপ ডি করে দেখাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। তাহলে এটা অভিনব ভট্টাচার্য ব্রাদার্সের বই 49 পাতা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই হচ্ছে ছবি, 49 পাতা পেয়ে যাচ্ছে, আমি এটা বলছি না, এখান থেকে এটুকু লিখবে। পরের কোশ্চেন, 50 মিটার উঁচু জলস্তরের চাপ নির্ণয় করো, এবং জলের ঘনত্ব দেওয়া আছে। 50 মিটার উঁচু জলস্তরের চাপ নির্ণয় করো, যেখানে জি এর মান দেওয়া আছে, জলের ঘনত্ব দেওয়া আছে। তো দেখে নাও, তাহলে উচ্চতা 50 মিটার, অভিকর্ষ স্তরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জলের ঘনত্ব ডি, ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব। তাহলে জলস্তম্ভের চাপ সূত্র আমরা জানি, চাপ পি সমান এইচডিজি, এইচ হচ্ছে 50, ডি হচ্ছে 9.8। তাহলে এটা 1 2 3 4, 4টে 0, 50টে 40, তাহলে 4 5 45, 4 49। কগর পদ দশমিক হবে 1 ঘর পর, তার মানে সমান সমান 4 9 1 2 3 4 এত পাস্কাল। এটা অ্যান্সার পেয়ে গেলাম। পরের কোশ্চেন, বলের ঘাত এবং ঘাত বল কাকে বলে, দেখে নাও। এই যে বলের ঘাত, এখান থেকে পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 41, বলের ঘাত কাকে বলে। আর দেখো ঘাত বল কাকে বলে, এই যে ঘাত বল, এখান থেকে 42 পাতা উত্তর দেওয়া
অভিনব। পরের কোশ্চেন দেখো, বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। বলের ঘাতের প্রভাবে লিখবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে। পরের কোশ্চেন দেখো, স্থির অবস্থা থেকে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলা 12 সেকেন্ড পরে একটি কণার চূড়ান্ত বেগ কত হবে এবং ওই সময়ের মধ্যে কণাটি কত দূর যাবে। তাহলে ত্বরণ দেওয়া আছে, স্থির অবস্থার প্রাথমিক বেগ ইউ সমান 0, 12 সেকেন্ড সময় দেওয়া আছে, ভি বের করতে হবে। তাহলে প্রাথমিক বেগ ইউ কেন 0 হচ্ছে, স্থির অবস্থা। ত্বরণ 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় 12 সেকেন্ড। তাহলে চূড়ান্ত বেগ বা ফাইনাল ভেলোসিটি ভি সমান ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0, এ হচ্ছে ত্বরণ 8, টি হচ্ছে 12, 8×96 মিটার পার সেকেন্ড। তাহলে চূড়ান্ত বেগ পেয়ে গেলাম 96 মিটার পার সেকেন্ড। আর কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব সূত্র কি, h সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ যেহেতু 0, তাহলে মানটা 0 চলে আসলো। হাফ এ হচ্ছে 8, টি হচ্ছে সময় 12, টি স্কয়ার বলেছে 12×12, 2 দিয়ে কাটলাম 4, 4×12 গুণ করলে 144 ইন্টু 4 586 মিটার, 586 মিটার। পরের কোশ্চেন, শব্দ দূষণ কাকে বলে, শব্দ দূষণের উৎস এবং নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায়। শব্দ দূষণ কাকে বলে, এটা 166 পাতা অভিনব। এখান থেকে পরিবেশের অবাঞ্ছিত থেকে এখান থেকে শুরু করে লিখবে। আর এর উৎস অনেক কারণে হয়, রেডিও, টিভি, টেপ, মাইক প্রভৃতি যখন উচ্চস্বরে বাজে। আর কদিন পরে দুর্গাপুজো আসছে, তোমরা দেখতে হবে, সকলে ভালোভাবে পুজো কাটাবে আনন্দে। উৎস 4টি ভাগ, যানবাহন, বিভিন্ন কলকারখানা, সামাজিক, নিকটবর্তী শব্দ দূষণ, এটা লিখে দেবে। আর নিয়ন্ত্রণের উপায় দেখো, নিয়ন্ত্রণের সম্ভাব্য প্রতিকার যেটা আছে, আইনি ব্যবস্থা, শব্দ শোষক ব্যবহার, এটা ভেরি ইম্পর্টেন্ট। যারা ট্রাফিক সামলায়, এয়ার প্লাগ বা এয়ার পাম্প বা নয়েজ হেলমেট, মোম মাখানো তুলো ইত্যাদি ব্যবহার করে শব্দের প্রাবল্য কমায়। এটা স্ক্রিনশট নিয়ে নেবে। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সি উষ্ণতায় 20 গ্রাম জলের সাথে 10 ডিগ্রি সি উষ্ণতায় 40 গ্রাম জল মেশালে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। তাপ থেকে কিন্তু এটা পরীক্ষায় থাকবে। তাহলে 0 ডিগ্রি সি 20 গ্রাম জল, 10 ডিগ্রি সি 40 গ্রাম জল। এই জায়গায় লিখলাম 0 ডিগ্রি সি 20 গ্রাম, 10 ডিগ্রি সি 40 গ্রাম। দুটি চূড়ান্ত তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, যেটা 10 ডিগ্রির কম হবে কিন্তু 0 ডিগ্রি বেশি হবে। ঠিক আছে, তাহলে 20 গ্রাম জল কর্তৃক গৃহীত তাপ, যেটা উষ্ণতা কম সে তো তাপ গ্রহণ করবে, আর যার উষ্ণতা বেশি সে তাপ বর্জন করবে, তাই তো। রোদ্রে একটা লোহার চেয়ার রেখে দেবে, তুমি গিয়ে বসবে, দেখবে বসতে পারবে, কারণ লোহাটা বেশি উত্তপ্ত হয়, তাহলে সেই তাপ বর্জন করে, আমরা সেই তাপটা গ্রহণ করি। তাহলে 20 গ্রাম জল কর্তৃক গৃহীত তাপ H1 সমান, আমরা জানি MHT, এখানে M1 ধরেছিলাম, ভর হচ্ছে 20, জল আপেক্ষিক তাপ 1, আর চূড়ান্ত তাপমাত্রা T থেকে 0 বাদ দিলে T হয়, তাহলে 20T পেয়ে গেলাম। 20 গ্রাম 40 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ H2M2S, এটা হচ্ছে 10 বিয়োগ T, ভর হচ্ছে 40, তাহলে এটা 40 গুণ 10 440T পেয়ে গেলাম। তাহলে ক্যালোরিমেট্রির মূলনীতি অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ। দেখো, এই যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে 20T সমান 400 - 40T, তাহলে -40 করে আসলে
প্লাস হয়ে গেল 40 20 60, 60 সমান 400, তাহলে টি সমান 400/60 কাটাকাটি করলে 20/3 মানে 6.67 ডিগ্রি সেলসিয়াস। মানে 10 এবং 0-র মাঝে মানে ওদের 10 এবং 0-র মাঝখানে থাকবে, সেটা 6.67 ডিগ্রি সেলসিয়াস। পরের কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটি ত্রুটি এবং অ্যালুমিনিয়াম 17 13 27 ইলেকট্রনিক বিন্যাস। তো দেখে নাও, রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ত্রুটি সেটা সীমাবদ্ধতা। তাহলে এখানে যে দুটো পয়েন্ট আছে 1 এবং 2, সম্পূর্ণটা লিখবে একাত্তর পাতা উইথ পিকচার। এবং অ্যালুমিনিয়াম 13 27 মোট ইলেকট্রনিক বিন্যাস হবে কে তে 2টো, এল এ 8টা, এম এ 3টে। প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 3টে। পরের কোশ্চেন দেখো, এসটিপিতে 11.2 লিটার কোনো গ্যাসের পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 11.2 লিটার কোনো গ্যাসের পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 1 লিটার কোনো গ্যাসে সেটা 22.4 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 11.2 লিটারে কোনো গ্যাসে পরমাণুর সংখ্যা হবে 11.2 উপরে চলে যাবে, কাটাকাটি করলে 2, 3.011 ইন্টু 10⁻23। এবার দেখো মোলার আয়তন কাকে বলে এবং 18.06 এত সংখ্যক কার্বন পরমাণুর মোল সংখ্যা কত। তো দেখে নাও, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা 1 মোল বা 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে উক্ত চাপ ও তাপমাত্রায় ওই গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। ঠিক আছে, এবার বলেছে 18.066 এত সংখ্যক কার্বন পরমাণুর মোল সংখ্যা কত। দেখতে পাচ্ছি অ্যাভোগাড্রো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু, মোল সংখ্যা হচ্ছে 1। ভালো করে দেখ, তাহলে 1 সংখ্যক কার্বন পরমাণুতে মোল সংখ্যা কত হবে, 1 এটা বুঝতে পেরেছো। তাহলে 18.066 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু মোল সংখ্যা কত হবে। রসায়ন খুবই সহজ, যদি বুঝতে পারো, কিন্তু না বুঝতে পারলেই বাকিটা ইতিহাস। 18.066 এটা দিয়ে কাটলাম, তাহলে 3 হয়ে গেল, এটা দিয়ে কাটলে কেটে গেল, তাহলে উপরে পেয়ে গেলাম 3 মোল। তাহলে 18.066 ইন্টু 10⁻23 এত সংখ্যক কার্বন পরমাণু মোল সংখ্যা অ্যান্সার হবে 3 মোল। দ্রবণের শক্তিমাত্রা প্রকাশে দুটি এককের নাম কি। দেখো, দ্রবণের শক্তি বা মাত্রা প্রকাশ করার নানাভাবে যায়। আয়তন সাপেক্ষে শতকরা মাত্রা, গ্রাম পার লিটার, মোল পার লিটার। ঠিক আছে, যে কোনো দুটো লিখে দেবে। পরের কোশ্চেন, 35 ডিগ্রি সি উষ্ণতায় কোনো লবণে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে। তাহলে লবণটির দ্রাব্যতা কত। তো দেখো, 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম লবণ আছে, তাহলে দ্রাবের ভর 25 গ্রাম, দ্রবণের ভর 75 গ্রাম, সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রাবকের ভর কত হবে। দ্রাবক মানে সলভেন্ট, দ্রবণ হচ্ছে সলিউশন, দ্রাব হচ্ছে সলিড। তাহলে দ্রাবকের ভর হচ্ছে যেটা দ্রবণের ভর থেকে দ্রাবের ভর বিয়োগ করতে। ধর একটা পাত্রে কিছুটা জল আছে আর কিছুটা লবণ আছে, তাহলে লবণটা হবে দ্রাব, জলটা হবে দ্রাবক। কারণ বেশি পরিমাণে জল দ্রবণে যে উপাদানটি বেশি থাকে তাকে বলে দ্রাবক। তাহলে দ্রাব্যতার সমান কি হবে, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে 25/50 দেখতে পাচ্ছ, এটা 25 এটা 50, তাহলে এটা দিয়ে কাটলাম, 50 দিয়ে 2, 25 দ্বিগুণে 50। তাহলে দ্রাব্যতা কোনো একক নেই,
কারণ দুটোই ভরের অনুপাত, দ্রাবের ভর বা দ্রাবকের ভর গ্রাম গ্রাম কেটে যায়, মানে ধরো এটা 25 গ্রাম, এটা 50 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম কেটে গেল, একক বিহীন রাশি দ্রাব্যতা হবে, পারমাণবিক ভর হবে ইত্যাদি। পরের প্রশ্ন, সোডিয়াম হাইড্রক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের একটি করে ব্যবহার একটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। তো দেখে নাও, কস্টিক সোডার ব্যবহার পেজ নাম্বার 103, অভিনব। এখানে পেয়ে যাচ্ছে সাবান তৈরি, সোডিয়াম ধাতু নিষ্কাশন। সালফিউরিক অ্যাসিডের ব্যবহার এখানে আছে সার প্রস্তুত করতে অ্যামোনিয়াম সালফেট, বিস্ফোরক তৈরি করতে রাসায়নিক কারখানায় ইত্যাদি, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, সুপার ফসফেট, লাইম ইত্যাদি তৈরি করতে। এবার বলে যেটি প্রাকৃতিক নির্দেশক, প্রাকৃতিক নির্দেশকের নাম কি? এই যে দেখো, লিটমাস, লিটমাস পেপার একটি বেগুনি বর্ণের প্রাকৃতিক রঞ্জক পদার্থ, এটা লিখে দেবে লিটমাস পেপার। পরের কোশ্চেন, এ অ্যাসিডের জলীয় দ্রবণে বি দ্রবণ যোগ করলে সাদা তত্ত্বের সি উৎপন্ন হয়, যেটি আবার যা হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রাব্য, এবিসি কে শনাক্ত করো। তো দেখো, তোমার অ্যান্সার দেখো, একটি পরীক্ষা নিলে লঘু সালফিউরিক অ্যাসিড যদি নেওয়া হয়, বেরিয়াম ক্লোরাইড নেওয়া হয়, তাহলে বেরিয়াম ক্লোরাইড 2 থেকে 3 ফোঁটা যদি সালফিউরিক অ্যাসিডে যোগ করি, তাহলে বেরিয়াম সালফেটের অধক্ষেপ করবে প্লাস HCl, যেটি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড অদ্রাব্য। এটি তুমি আমার অ্যামেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট, সেখানে দেখতে হবে কীভাবে সালফিউরিক অ্যাসিডকে শনাক্তকরণ করা হয়, প্র্যাকটিক্যালও দেখতে হবে। তাহলে এইভাবে লিখবো, এই যে H2SO4 A, বেরিয়াম ক্লোরাইড B, তৈরি হচ্ছে বেরিয়াম সালফেট সাদা অধক্ষেপ, তীর চিহ্ন দিচ্ছি প্লাস HCl। তাহলে A সমান সালফিউরিক অ্যাসিড, B সমান বেরিয়াম ক্লোরাইড, C সমান বেরিয়াম সালফেট। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো।